আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবায়ের ভাই, ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্ম জুবায়ের ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা এবং বর্তমানে পড়াশোনা করতেছি সাস্ট ইংলিশ ডিপার্টমেন্টে। তো সাস্ট বি ইউনিটের বিগত বছরের প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের তৃতীয় পর্বে আমরা সাস্ট বি ইউনিটে 13-14 সালে জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা একের অধিক সহজ পক্ষে ব্যাখ্যা করে দিব। So let's go for solving these math questions. এখানে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2013-14 সালের প্রথম প্রশ্ন, যেখানে দেওয়া আছে মডুলাস x মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল টু এর সমাধান সেট নিচে কোনটি। তো এই প্রশ্নটা সমাধান করতে গেলে তোমাদের পরম জ্ঞানের নিয়মাবলী জানতে হবে। আচ্ছা, ইংলিশে বলি, ইংলিশে বললে হয়তো তোমরা সহজে বুঝতে পারবা। যদি কোনো অসমতায় মডুলাস থাকে সেই মডুলাসকে উঠানোর জন্য মডুলাসের পরিবর্তে একবার এখানে গ্রেটার দেন ইকুয়াল কিংবা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল যে চিহ্নই থাকুক না কেন, এই চিহ্নের পরবর্তীতে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার একবারে তোমার মাইনাসের মান ব্যবহার করতে হবে আর একবার প্লাসের মান ব্যবহার করতে হবে। যদি এই মডুলাস উঠানোর জন্য প্লাস মাইনাসের মান ব্যবহার করতে হয় তবে আমরা এখানে যে অসমতাটা দেওয়া আছে সেই অসমতাটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস হাফ মডুলাস গ্রেটার দেন ইকুয়াল টু ভাগ মাইনাস টু গ্রেটার দেন ইকুয়াল এক্স মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল টু। সো মডুলাস উঠানোর পরে যে অসমতাটা আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এটা কি বোঝাচ্ছে দেখো, এখানে এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে অবশ্যই মাইনাস টু থেকে ছোট অথবা সমান। একইভাবে যখন আমরা এখানে প্লাস টু এর মান ব্যবহার করব সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা আসবে এখানে যে টু আছে সেই টু এর সমান অথবা বড়। যদি প্রথমে আমরা এক্স এর ভ্যালুটা মাইনাস টু ব্যবহার করি তাহলে কি হয় সেটাই আমরা এখন দেখি। এক্স মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস টু প্লাস হাফ। প্লাস হাফ কিভাবে হয়েছে সেটা হয়তো আমরা সবাই জানি, যে যখন কোনো মান তার পক্ষ চেঞ্জ করে তখন তারও চিহ্ন পরিবর্তন হয়। সো এক্ষেত্রে হয়ে যাবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, যদি তোমরা লসাগু করো তাহলে হবে টু, আর টু ইন্টু টু মাইনাস ফোর প্লাস ওয়ান। এখন যদি এটাকে তোমরা ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু। এটা হচ্ছে আমরা যখন এক্স এর ঋণাত্মক মান নিয়েছি তখন কিন্তু এক্স এর একটা ভ্যালু পেয়েছি এখানে মাইনাস থ্রি বাই টু। সো তোমরা যদি ক্যালকুলেটর চাপ দাও তাহলে দেখবা এখানে এক্স এর ভ্যালু কিন্তু মাইনাস টু এর থেকে ছোট। সো আমরা মডুলাস উঠানোর সময় একটা কথা বলেছিলাম যে একবার ধনাত্মক মানও ব্যবহার করতে হবে। যদি আমরা ধনাত্মক মান ব্যবহার করি সেক্ষেত্রে হয়ে যাবে এক্স মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল টু টু। সো এটাকে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু প্লাস হাফ। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, তুমি ওটাকে লসাগু করলে হবে ফোর প্লাস ওয়ান বা এক্স গ্রেটার দেন ইকুয়াল ফাইভ বাই টু। এখানে আমরা যে দুইটা ভ্যালু পেয়েছি মাইনাস থ্রি বাই টু আর একটা হচ্ছে এখানে ফাইভ বাই টু, এই দুইটাই হচ্ছে আজকে সমাধান সেটের উত্তর। তো অপশনগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা ই নাম্বারে কিন্তু তোমাদের এই উত্তরটা রয়েছে। 2013-14 সালের এই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ই। তো এখানে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত। দেখো উত্তরে কিন্তু ইনফিনিটিভের চিহ্ন দেওয়া আছে, এই ক্ষেত্রে তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে ইনফিনিটিটা কেন ব্যবহার করেছে? দেখো এখানে যে মাইনাস টু রয়েছে এই মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত কতগুলো সংখ্যা আছে এগুলা কি তোমরা জানো? অবশ্যই জানো না, সেই জন্যই এখানে ইনফিনিটিভের মানটা ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে তোমাদের মনে আবারও প্রশ্ন আসবে যে যদি অন্য কোনো প্রশ্নের মাঝে ইনফিনিটিভের মানটা না থাকে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কেমন হবে। যদি এখানে তোমাদের ইনফিনিটিভ না থাকে সেই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসের মানটা ব্যবহার করে যে উত্তরটা আসবে সেটাই তোমাদের অপশনের সাথে মিলে উত্তর করতে হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর।
তো পরবর্তী প্রশ্ন, 17 প্লাস 14 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির 20টি পদের যোগফল কত? তো প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারছি যে একটা ধারা দেওয়া আছে, কি ধারা সেটা আমি জানি না। ধারাটির 20তম পদের যোগফল অর্থাৎ 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে ধারাটি পড়েই কিন্তু আমরা বুঝে নিয়েছি যে n ইকুয়াল টু হচ্ছে 20। একটা ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন আমাদের হাতে দুইটা অপশন খোলা আছে, একটা হচ্ছে সমান্তর ধারার ডি এর অন্তরের মাধ্যমে ধারা ডিটেক্ট করা, আর একটা হচ্ছে গুণোত্তর দ্বারা আর এর ভ্যালু বের করার মাধ্যমে ওই ধারাটা ডিটেক্ট করা। তো প্রথমে আমরা সমান্তর ধারার আলোকে এই ধারাটাকে ডিটেক্ট করব যে এটা কি আদৌ সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। আর যে কোনো ধারার ক্ষেত্রে আমরা এটা জানি যে প্রথমে যে ভ্যালুটা দেওয়া থাকে এটা হচ্ছে গুণোত্তর অথবা সমান্তর ধারার প্রথম পদ। সো ইকুয়াল টু কিন্তু 17। আমরা এই ধারা থেকে অলরেডি দুইটা মান পেয়ে গেছি। এখন আমাদের হয় গুণোত্তর দ্বারা আর এর মান দরকার, না হয় সমান্তর দ্বারা ডি এর মান দরকার। সো এক্ষেত্রে আমরা যদি d1 ইকুয়াল টু লিখি 14 মাইনাস 17, এক্ষেত্রে হয়ে যাবে -3। এটা হচ্ছে d1 এর মান। একইভাবে d2 ইকুয়াল টু 11 মাইনাস 14 ইকুয়াল টু হয়ে যাবে -3। যেহেতু এখানে তিনটা পদ দেওয়া আছে, তিনটা পদের মাঝে দুইটা অন্তর নির্ণয় করে দেখতে পাচ্ছি যে অন্তরগুলা সমান। তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে এটা একটা সমান্তর দ্বারা। সেই ক্ষেত্রে অবশ্যই এখানে সমান্তর দ্বারার 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আর সমান্তর দ্বারার সমষ্টির সূত্র Sn ইকুয়াল টু আমরা জানি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর দ্বারা সমষ্টির সূত্র। এখানে কিন্তু দেখো যে সূত্রটা রয়েছে সেই সূত্রের মাঝে প্রত্যেকটার মান কিন্তু আমরা জানি। যেমন এখানে এর মান জানি, এখানে এন এর মান জানি, এখানে জিন এর মান জানি। সো যেগুলা তুমি জানো এগুলা যদি এখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে S20 ইকুয়াল টু 20/2 বা 2 ইন্টু হচ্ছে 17 প্লাস 20 মাইনাস 1, এটার সাথে তোমাদের ইন্টু হবে -3, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 34 প্লাস 19 ইন্টু -3, 10 34 মাইনাস 57। এটাকে যদি তোমরা এখন ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 10 ইন্টু -23 বা -233। যে ভ্যালুটা আমরা পেয়েছি এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, যে -233 20টি পদের যোগফল। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2a-1 ইকুয়াল টু 0 হলে a³ মাইনাস 1/a³ এর মান কত? তো তুমি মান নির্ণয় কিভাবে করবা? দেখো আমরা যখন 11, 12 কিংবা 12, 13 সালে প্রশ্নগুলো বিশ্লেষণ করে সমাধান করেছি সেখানে কিন্তু বলেছি যে একটা বীজগাণিতিক রাশির মান কিন্তু দুইভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে সূত্র কিংবা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, আর এক হচ্ছে যে অপশনের যে মূলগুলো দেওয়া থাকে সেই মূলগুলা ওই বীজগাণিতিক রাশিতে বসিয়ে যদি ওই বীজগাণিতিক রাশিটাকে প্রমাণ করে তবেই কিন্তু এটা উত্তর হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে এই a³ মাইনাস 1/a³ এর মান কত এটা আমরা দুইটা প্রসেসের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেব। প্রথমে আমরা এটাকে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সমাধান করে দেখাবো। সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি প্রসেস 1 ইকুয়াল টু a³ মাইনাস 1/a³। দেখো এখানে a সমান সমান ধরে নাও এটা a, আর 1/a যে রয়েছে এটাকে ধরে নাও b। সেক্ষেত্রে a³ মাইনাস b³ এর এখানে অনুসিদ্ধান্ত লিখতে হবে। সেক্ষেত্রে হয়ে যাবে a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1 মাইনাস a ইন্টু a মাইনাস 1/a। এটা হচ্ছে a³ মাইনাস 1/a³ এর অনুসিদ্ধান্ত। এখন এই a³ মাইনাস 1/a³ এর ভ্যালুটা যে প্রথম যে বীজগাণিতিক অংশটা দেওয়া আছে স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2a-1 ইকুয়াল টু 0, এখান থেকে a মাইনাস 1/a তার হোল কিউবের মানটা বের করতে হবে। চলো আমরা ওইটাকে বের করি। সো আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2a-1 ইজ ইকুয়াল টু 0। এখানে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে এটাকে a মাইনাস 1/a এর ভ্যালু বের করার জন্য
উভয় অংশকে এ দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করি, রুট ওভার অফ 2a কে এ দ্বারা ভাগ করি, -1/a ইজ ইকুয়াল টু 0/a। এখানে তোমাদেরকে একটু শর্ট বিষয় জেনে নেওয়া ভালো হবে বলে আমি মনে করি। দেখো, এখানে যে 0/a লিখেছি, এই ক্ষেত্রে তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 0কে যদি তুমি কোনো সংখ্যা দ্বারা ভাগ করো সেক্ষেত্রে 0 হবে, আর যদি তুমি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে হয়ে যাবে a মাইনাস √2 মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 0, আর a মাইনাস 1/a ইকুয়াল টু হচ্ছে 2। দেখো, ভাগ করার পর কিন্তু আমরা এই মানটা পেয়েছি, তারপরে আমরা কি করেছি, এই -2টার পক্ষ চেঞ্জ করেছি, সেক্ষেত্রে তার চিহ্ন ও পরিবর্তন হয়েছে। তো আমরা কিন্তু এখন এখান থেকে পেয়ে গেছি a-1/a ইকুয়াল টু √2, যে মানটা কিনা আমরা a³ - 1/a³ এর অনুসিদ্ধান্তে বসিয়ে দেব। যদি আমরা বসিয়ে দেই সেক্ষেত্রে হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে √2 তার কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে √2। দেখো, এখানে আমি 3√2 কেন লিখেছি সেই জন্য, কারণ এখানে এ আর 1/a এর ক্ষেত্রে এ কাটা যায়, আর যে ভ্যালুটা থাকে সেটাই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যাবে তোমাদের 2√2 প্লাস 3√2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 5√2। এটাই হচ্ছে তোমাদের আজকের প্রসেস 1 এর মাধ্যমে পাওয়া এই প্রশ্নের উত্তর। সো অপশন হচ্ছে তোমাদের এ। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নটাকে আমরা আরেকটা প্রসেসের মাধ্যমে সমাধান করে দেখাবো, সেটাই এখন আমরা করতে যাচ্ছি। সো a³ - 1/a³ এর মানটা আমরা কি করতে পারি, যে সূত্র প্রয়োগ করে কিন্তু সমাধান করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে প্রথম অংশ a² মাইনাস √2a মাইনাস 1 কে যে এ দ্বারা ভাগ করেছিলাম, সেখান থেকে আমরা যে মানটা পেয়েছিলাম a-1/a ইকুয়াল টু √2, এই যে মানটা পেয়েছি সেই মানটাকে উভয় অংশে আমরা এখন ঘন করব। a³ মাইনাস 3a² 1/a প্লাস 3a 1/a² মাইনাস 1/a³ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2√2। দেখো, এটা কিন্তু a-b³ এর একটা সূত্র, যেটা কিনা আমরা বই থেকে শিখেছি। সো বই থেকে শেখার পরে আমরা এটাও পরবর্তী লাইন থেকে পেয়েছি যে a³ মাইনাস 1/a³ মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, এটাকে সেম ভাবে লেখা যায় a মাইনাস 1/a ইকুয়াল টু হচ্ছে 2√2। কিভাবে লিখছি দেখো, এখানে যে মানটা রয়েছে -3a² ইন্টু 1/a প্লাস 3a ইন্টু 1/a²। সেক্ষেত্রে দেখো, উভয় অংশে কিন্তু a এবং 1/a কিন্তু কমন রয়েছে, আমরা কিন্তু সেই কমন অংশটাকেই -3 সাথে কমন নিয়ে আসছি। যদি প্রত্যেকটা অংশ থেকে একটা করে নিয়ে যায় সেক্ষেত্রে প্রথমে থাকে এখানে a, পরবর্তী অংশে একইভাবে থাকে -1/a। আমরা কিন্তু এটাই এখানে ক্যালকুলেশনের মাধ্যমে লিখেছি। আমরা এখন মানগুলো ব্যবহার করব। a³ মাইনাস 1/a³ মাইনাস 3√2 ইকুয়াল টু হচ্ছে 2√2, a³ মাইনাস 1/a³ ইকুয়াল টু হচ্ছে 2√2 প্লাস 3√2, বা a³ মাইনাস 1/a³ ইকুয়াল টু হবে 5√2। দেখো, এখানেও কিন্তু সেম উত্তরটা পেয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রসেস 1 যে আমরা অনুসরণ করেছি সেটাও সঠিক, পাশাপাশি আমরা এখানে যে প্রসেস 2টা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু সঠিক। সো তোমরা যে এখান থেকে দুইটা প্রসেস শিখলে সেক্ষেত্রে এখন তোমরা কোনটা অনুসরণ করবে? তোমরা যদি এই প্রশ্নটা আমাকে করো সেক্ষেত্রে উত্তরটা তোমাদের কাছ থেকে আসবে, কারণ তোমার কাছে যে প্রসেসটা সহজ মনে হবে তুমি সেটাই অ্যাপ্লাই করবে। আমার জায়গা থেকে যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেওয়া এবং তোমাদেরকে শেখার উপযোগী করে তোলা। তো পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, এখানেও একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে
x⁴ মাইনাস 5x² প্লাস ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো হবে। তো প্রথমেই তোমার মূল সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। তোমরা একটা বীজগাণিতিক রাশি দেখে কিভাবে বলতে পারবা এই বীজগাণিতিক রাশি কিংবা সমীকরণটার কয়টা মূল হবে। সেক্ষেত্রে তোমাদের যে সমীকরণটা কিংবা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, সেই রাশির প্রথম চলকের উপরে যত ঘাত থাকবে একটা বীজগাণিতিক রাশি কিংবা ওই সমীকরণের তোমার ততগুলো মূল হবে। আমরা এই বীজগাণিতিক রাশি থেকে দেখতে পাচ্ছি এক্স এর উপরে ঘাত আছে 4, সেক্ষেত্রে তোমার এই সমীকরণের মূল হচ্ছে 4টা, যেগুলো কিনা তোমাদের এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই তে দেওয়া আছে। সেক্ষেত্রে আমার কথা বলা কিন্তু সঠিক। এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাকে তোমরা কিন্তু দুইটা প্রসেসে সমাধান করতে পারো। একটা হচ্ছে যে বীজগাণিতিক রাশিটা এখানে দেখতে পাচ্ছ, সেই বীজগাণিতিক রাশিটাকে মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা মূলগুলো বের করতে পারি, যেটা কিনা সময় সাপেক্ষ। আরেকটা প্রসেস হচ্ছে এখানে অপশনগুলোতে যে মূলগুলো রয়েছে সেই মূলগুলা এই বীজগাণিতিক রাশিতে ব্যবহার করে তোমরা এই বীজগাণিতিক রাশিটাকে প্রমাণ করার মাধ্যমেও অপশনগুলো থেকে মূলগুলো খুঁজে নিতে পারো। এটাও কিন্তু সময় সাপেক্ষ। তবে প্রথম যে মিডল টার্ম প্রসেসের মাধ্যমে মূল নির্ণয় করা, এটা কিন্তু তোমাদের দ্বিতীয় প্রসেস অর্থাৎ সমীকরণ সিদ্ধ করার মাধ্যমে মূল নির্ণয় করার থেকে কিন্তু স্বল্প সময় লাগবে। তো তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটাই অনুসরণ করবে। আমি তোমাদেরকে এখানে মিডল টার্ম প্রসেসের মাধ্যমে যে মূল নির্ণয় করা যায় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। given x⁴ minus 5x² plus 4 is equal to হচ্ছে 0। এখন এটাকে যদি মিডিল টার্ম করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মিডিল টার্ম সম্পর্কে জানতে হবে যে মিডিল টার্ম প্রসেসটা কি। মিডিল টার্ম প্রসেসটাকে এভাবে ডিফাইন করা যায় যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে, সেই বীজগাণিতিক রাশি যে কনস্ট্যান্ট মান থাকবে সেই কনস্ট্যান্ট মানকে প্রথম চলকের সাথে গুণ করতে হবে। গুণ করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে যোগ বিয়োগ কিংবা গুণের মাধ্যমে এভাবে ভাঙতে হবে যাতে এই মধ্যবর্তী যে রাশি যে চলক আছে সেই চলকের কোনো পরিবর্তন না হয়, মানের কোনো পরিবর্তন না হয়। যদি আমরা এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে x⁴ মাইনাস 5x² প্লাস 4, এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে 4, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার কথা অনুযায়ী যদি কনস্ট্যান্ট মান আর প্রথম চলক গুণ করি সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের 4x⁴। যদি এটা হয় এটাকে আমরা যোগ বিয়োগের মাধ্যমে মধ্যবর্তী মানের সমান মান পাওয়ার জন্য এভাবে লিখতে পারি যে -4x⁴ মাইনাস x²। অর্থাৎ তুমি যদি এখানে কি করো, 4 এর সাথে 1 যদি তুমি গুণ করো সেক্ষেত্রে কি হইতাছে দেখো, গুণের সময় আমরা জানি যে পাওয়ার যোগ হয়, এখানে দুইটা আর এখানে দুইটা হয়ে যাবে তোমাদের এখানে 4টা। আর এই ক্ষেত্রে 4 এর সাথে আরেকটা চলক যোগ হয়ে যাবে হচ্ছে 5, যেটা কিনা এই বীজগণিতিক রাশির মধ্যবর্তী মানের কোনো পরিবর্তন হচ্ছে না। x⁴ মাইনাস 4x⁴ মাইনাস x² প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমাদের হচ্ছে কমন নেওয়ার পালা। x² যদি আমরা কমন নিই তাহলে থাকবে x² মাইনাস 4 মাইনাস 1 কমন গেলে হয়ে যাবে তোমাদের x² মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন যেগুলা কমন রয়েছে এগুলা আমরা সামনে নিয়ে যাব আর যেগুলা থেকে যাবে সেগুলা আমরা পেছনে লিখে দিব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথম যে রাশিটা রয়েছে x² মাইনাস 4, এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি যে x² মাইনাস 2²। যদি আমরা এভাবে লিখি সেক্ষেত্রে দেখো এখানে ঘাত কত রয়েছে, 2 রয়েছে, এখানেও ঘাত 2 রয়েছে। সেক্ষেত্রে একটা সূত্র হয়ে যাবে যে x² মাইনাস b², x² মাইনাস 2²। আর এটাকে আমরা সেম ভাবে লিখতে পারি x² মাইনাস 1²। আমরা জানি যে 1 এর উপরে যদি স্কোয়ার করা হয় সেক্ষেত্রে ভ্যালু আসবে সবসময় 1। আর এটাকে আমরা x² মাইনাস b² এর সূত্র দিয়ে লিখে দিব x প্লাস 2 x মাইনাস 2, আর এটাকে লিখবো x প্লাস 1 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। তো এখন দেখো প্রত্যেকটা রাশি কিন্তু x প্লাস 2 x মাইনাস 2 x প্লাস 1 x মাইনাস 1 কিন্তু গুণ হিসাবে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি,
x মাইনাস টু ইকুয়াল টু জিরো লিখতে পারি, x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখতে পারি, x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখতে পারি। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে x মাইনাস টু প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাই হচ্ছে তোমাদের উত্তর। অপশন হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, 100 চক্রবৃদ্ধি হারে কত বছরে মূলধন 128 গুণ হবে? প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে হার দেওয়া আছে 100, কত বছর n এর মান আমরা জানি না, ওইটাই নির্ণয় করতে হবে। আর এখানে মূলধন 128 গুণ ওইটাও দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা প্রথমে মূলধন ইকুয়াল টু ধরে নিই পি। তো মূলধন যদি এটা হয় তবে আমরা যখন চক্রবৃদ্ধি সূত্র নির্ণয় করতে জানি, আর চক্রবৃদ্ধিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এ ইকুয়াল টু মুনাফা, যদি ইয়া ইকুয়াল টু মুনাফা গুণ আসল হয়, আর এখানে প্রশ্নে বলা দেওয়া হয়েছিল যে মূলধনের 128 গুণ, আর মূলধন বা এই মূলধনের আরেকটা নাম হচ্ছে তোমাদের আসল, এই আসলের মানটা হচ্ছে এখানে পি। সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 128 ইন্টু পি। 128 ইন্টু পি কেন লিখেছি, কারণ এটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে মূলধনটা ওই মুনাফার 128 গুণ। মুনাফার হারকে সংজ্ঞায়িত করতে পারি আর দ্বারা, আর সেটাকে ভাগ করতে হবে 100 দ্বারা, আর মুনাফার হারটা কিন্তু তোমাদের 100 ওটা দেওয়াই ছিল। সো 100 কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো সেই ক্ষেত্রে মুনাফার হার হয়ে যাবে 1%। এখন আমরা মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলের ইকুয়াল টু যে সূত্রটা জানি সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। আর এখানে থেকে আমরা এর মান কিন্তু পেয়েছি যে 128 ইন্টু পি। সো 128 ইন্টু পি, আর এখানে যেটা থাকবে সেটাই আমরা এখানে লিখে দিব, 1 প্লাস আর টু দি পাওয়ার এন এর মান আমরা জানি না, সরি এখানে আমরা আর এর মান জানি 1। সো 128, বাম পাশের পি এবং ডান পাশের পি কাটা যায়, সেক্ষেত্রে যে ভ্যালুটা থাকবে সেটাই আমরা এখন লিখবো। সো টু টু দি পাওয়ার এন। এখানে 128 কে কিন্তু আমরা সূচকের মাধ্যমে লিখতে পারি যে টু টু দি পাওয়ার 7, আর এটাকে আমরা টু টু দি পাওয়ার এন লিখবো। দেখো আমরা সূচকের সূত্র থেকে এটা জেনেছি যে উভয় পক্ষের বেস যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বেস গুলা কিন্তু বাদ দিতে পারি। তো এই টু আর এই টু কাটা যাবে, এন ইকুয়াল টু হয়ে যাবে 7 বছর। তো 100 চক্রবৃদ্ধি হারে 7 বছরে মূলধন হবে 128 গুণ। তোমাদের উত্তর হচ্ছে ডি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, সি ত্রিভুজের কোণ এ 40 ডিগ্রি বি এবং সি এর সমদ্বিখণ্ডিত ডি বিন্দুতে মিলিত হলে কোণ ডিবিসি এর মান কত? এখানে কিন্তু বলে নাই যে ত্রিভুজটা সমকোণী না সমবাহু না সূক্ষ্মকোণী কিংবা বিষমবাহু, শুধু র্যান্ডমলি বলে দিছে যে এবিসি ত্রিভুজের কোণ 40 ডিগ্রি। যেহেতু র্যান্ডমলি বলে দিছে তাহলে আমরা র্যান্ডমলি একটা ত্রিভুজ এখানে আঁকবো। প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে ত্রিভুজ এবিসি, এটার এক কোণ সমান সমান হচ্ছে 40 ডিগ্রি, আর কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডী ডি বিন্দুতে মিলিত হয়। এখান থেকে আমাদেরকে কোণ বিডিসি এর মানটাই কিন্তু নির্ণয় করতে বলছে। তো এখানে লক্ষ্য করে বিষয়টা আমরা কি জানি, জানি যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ কিংবা এক সরল কোণ। আমি আবার বলতেছি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ অথবা এক সরল কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ কিংবা এক সরল কোণ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তো এখানে কিন্তু কোণ এর মানটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে আমরা কিন্তু সেটাই ব্যবহার করব। সো 40 ডিগ্রি প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, প্রশ্নের দ্বিতীয় অংশে অর্থাৎ কোণ বি এবং সি এর সমদ্বিখণ্ডিত ডি বিন্দুতে মিলিত হয়, যদি কোণ বি এবং কোণ সি কে সমদ্বিখণ্ডিত করে সেই ক্ষেত্রে এই দুইটা কোণ অবশ্যই সমান হবে। কোন দুইটা কোণ, এখানে কোণ বি এবং কোণ সি অবশ্যই সমান হবে। যদি সমান হয় তবে আমরা লিখতে পারি যে
কোণ টু বি ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 40। কেন টু বি লিখেছি? কারণ সমদ্বিখণ্ডিত বলে যদি দুইটা কোণ সমান হয় সেই ক্ষেত্রে আমরা কোণ সি ইকুয়াল টু লিখতে পারি কোণ বি। যদি দুইটা বি কোণ যোগ করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে টু বি। সো কোণ বি ইকুয়াল টু হয়ে যাবে 140 মাইনাস টু, সরি 140 বাই টু, কোণ বি ইকুয়াল টু হয়ে যাবে 70। এখন কিন্তু আমরা এখান থেকে কোণ বি এর মানটা পেয়ে গেছি 70 ডিগ্রি। সেম ভাবে কোণ সি এর মান হচ্ছে 70 ডিগ্রি। যদি দুইটা কোণ সমান হয় এবং এই দুইটা কোণকে সমান দ্বিখণ্ডিত করা হয় সেক্ষেত্রে অবশ্যই কোণ বি এর অর্ধেক এখানে হয়ে যাবে 35 ডিগ্রি। সেম ভাবে তোমাদের এখানে কোণ সি এর অর্ধেক হয়ে যাবে 35 ডিগ্রি। এখানে কিন্তু সেম, অর্থাৎ এখানে যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে সেম অনুসিদ্ধান্তটা প্রয়োগ হবে যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তো যদি তিন কোণের সমষ্টি দুই সমকোণ হয় সেক্ষেত্রে হবে তোমাদের এখানে কোণ হাফ বি প্লাস কোণ হাফ সি প্লাস কোণ বি ডি সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো কোণ হাফ বি সমান সমান হচ্ছে 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ ডি বি সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখন 35 আর 35 যদি যোগ করো সেক্ষেত্রে হয়ে যাবে কোণ ডিবিসি ইকুয়াল টু 180 মাইনাস 70। সো কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু হবে 110, যেটাই কিনা আজকের প্রশ্নের তোমাদের উত্তর। সো অপশন হচ্ছে তোমাদের ডি। পরবর্তী প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দৈর্ঘ্য 2√3 একক ত্রিভুজটির ক্ষেত্রফল কত? প্রশ্নের পূর্ববর্তী প্রশ্নে কিন্তু ত্রিভুজটা কেমন এটা বলে দেওয়া নাই, কিন্তু এই প্রশ্নে বলে দিয়েছে যে ত্রিভুজটা সমবাহু, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। তো প্রশ্ন অনুযায়ী আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মানে উপরের বিন্দুটা, তো এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে নামকরণ করলাম এ, আর এটাকে বি, আর এটাকে সি। তো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু, যদি শীর্ষবিন্দু এ হয় তবে বিপরীত বাহু অবশ্যই কি হবে তোমাদের বিসি। তো শীর্ষবিন্দু বিপরীত বাহুর উপর লম্ব দৈর্ঘ্য, তো লম্ব দৈর্ঘ্য হবে কোণ এ থেকে বিসি এর উপর একটা লম্ব, এটাকে আমরা নামকরণ করতে পারি ডি দ্বারা। তো প্রশ্ন অনুযায়ী এখানে এডি ইকুয়াল টু হচ্ছে তোমাদের 2√3, এটা কিন্তু দেওয়া আছে যে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দৈর্ঘ্য 2√3, আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ বলে দেওয়া হয়েছে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু বলে দেয় নাই, সেই ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি যে এ বি ইকুয়াল টু এ, বিসি ইকুয়াল টু এ এবং এসি ইকুয়াল টু এ। কেন এ লিখলাম যদি প্রশ্ন করো সেটার উত্তর হবে কারণ ত্রিভুজটা হচ্ছে সমবাহু, প্রত্যেকটা বাহুই সমান। তো এখানে যে একটা ত্রিভুজ রয়েছে ত্রিভুজ এ বি সি, কিন্তু এখানে সূত্র রয়েছে দুইটা। কেন সূত্র রয়েছে দুইটা? কারণ যখন একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এবং লম্বর দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি হচ্ছে উচ্চতা হচ্ছে এডি, এটা হচ্ছে এক সূত্র। আরেকটা সূত্র হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেটা হবে তোমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 স্কয়ার। এখন এখানে কিন্তু যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যখন ভূমি এবং লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে সেখানে কিন্তু কিছু ভ্যালু তোমাদের দেওয়া আছে, সেগুলা কিন্তু আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে তোমাদের এ ইন্টু এডি এর মান হচ্ছে 2√3।
এখন তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে √3। এখানে একটা বিষয় খুব মনোযোগের সহিত লক্ষ্য করো, যখন ভূমি এবং লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে তখন একটা ক্ষেত্রফল বের হয়, পাশাপাশি সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের হয়। যেহেতু দুইটাই ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল। সুতরাং প্রশ্ন মতে √3 ইকুয়াল টু হয়ে যাবে √3/4 স্কোয়ার। কেন লিখেছে এটা? কারণ দুইটাই ক্ষেত্রফল, একটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য এবং ভূমির পরিপ্রেক্ষিতে, আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিপ্রেক্ষিতে। সো 3/4 এখন এখানে যদি আমরা এর মানটা বের করতে যাই সেক্ষেত্রে হয়ে যাবে 4 ইন্টু √3 বাই হচ্ছে √3। তো উপরে নিচে √3 কিন্তু আমরা কাটতে পারি, সেক্ষেত্রে ইকুয়াল টু হয়ে যাবে 4। এই যে আমরা এখন ভ্যালুটা পাইলাম, অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা দৈর্ঘ্য পেলাম। আমরা জানি সমবাহু ত্রিভুজের যখন একটা দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই একটা বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে পারি। তো এর মান পেয়েছি 4, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এটা জানি, এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারি। আর √3/4 এর মান হচ্ছে 4 তার স্কোয়ার। তো তোমরা যদি এখানে √3/4 আর এখানে হয়ে যাবে তোমাদের 16। তো 16কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে হবে 4√3। এটাই হচ্ছে তোমাদের আজকের প্রশ্নের একটা উত্তর। তো অপশন হচ্ছে তোমাদের বি। পরবর্তী প্রশ্ন, সাবিপ্রবির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের উত্তীর্ণ 2500 শিক্ষার্থীর মধ্যে 1400 জন বি ইউনিটে এবং 610 জন এ ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হলো। যদি 175 জন উভয় ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়ে থাকে তবে কতজন কোন ইউনিটে নির্বাচিত হয়নি? এখান থেকে কিছু মোট স্টুডেন্ট থেকে বি ইউনিটে উত্তীর্ণ হয়েছে, পাশাপাশি এ ইউনিটে উত্তীর্ণ হয়েছে, সেই সাথে দেখা যায় এ এবং বি উভয়টাতে উত্তীর্ণ হয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের হায়ার ম্যাথ থেকে এসেছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিন্তু হায়ার ম্যাথের অঙ্ক করতে হবে। আমাদের ভর্তি পরীক্ষার জন্য হাতে যে সময়টুকু দেওয়া হয় সেই সময়ের ভিতরে তোমাদের কিন্তু জেনারেল ম্যাথের অঙ্কই শেষ করতে পারো না, সেক্ষেত্রে হায়ার ম্যাথের অঙ্ক কিভাবে শেষ করবে? তো এখানে একটু কথা বলতে পারি যে জুবাইর ইংলিশ একাডেমি থেকে মিস সাস্টিয়ান যে কোর্সটা লঞ্চ করা হয়েছে তোমাদের জেনারেল ম্যাথের সাথে সম্পৃক্ত হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলা শর্টকাট করে এই কোর্সের ভিতরে কিন্তু অ্যাড করা হয়েছে। যদি তোমরা এই কোর্সটা করে নাও তবেই কিন্তু তোমাদের প্রয়োজন হবে না হায়ার ম্যাথের অঙ্ক সলভ করার, শুধু তোমরা এই কোর্স করার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। তো আমরা ম্যাথে ফিরি। প্রশ্নে দেওয়া আছে যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2500, আর টোটাল শিক্ষার্থীকে আমরা সংজ্ঞায়িত করে নাম্বার অফ এস ইকুয়াল টু হচ্ছে 25, যেটা কিনা এখানে যে আয়তটা আছে সেই আয়তটা। তারপরে বলছিল যে বি ইউনিটে ধরে নিলাম এটা হচ্ছে তোমাদের বি, আর এটাকে ধরে নিলাম হচ্ছে এ। তো বি ইউনিটে উত্তীর্ণ হয়েছিল তোমাদের 1400 জন, তেমনি ভাবে এ ইউনিটে উত্তীর্ণ হয়েছিল 610 জন। পরবর্তীতে দেখা গিয়েছিল যে উভয় ইউনিট অর্থাৎ বি এবং এ তে উত্তীর্ণ হয়েছে, যেটা কিনা এটা যদি উভয়টাতে কমন থাকে তবে আমরা সেটের ক্ষেত্রে জানি যে বি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 175। যদি কিছু সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ পাশাপাশি অন্য ইউনিটে উত্তীর্ণ হয়, সেই সাথে উভয় ইউনিটে যদি উত্তীর্ণ হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যায় বি ইউনিয়ন এ ইকুয়াল টু আমরা লিখতে পারি নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এ। তো এখানে আমরা যে সূত্রটা লিখেছি সেই সূত্রের প্রত্যেকটা মান কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে, অর্থাৎ নাম্বার অফ বি ইকুয়াল টু এখানে যে 1400 আছে 1400, পাশাপাশি নাম্বার অফ এ দেওয়া আছে এখানে তোমাদের 610। তাহলে এই ভ্যালুগুলো যদি তোমরা এখানে ব্যবহার করে ক্যালকুলেশন করে দাও তবে কিন্তু কতজন কোন ইউনিটে কতজন উত্তীর্ণ হয় নাই সেটা তোমরা কিন্তু সহজে পেয়ে যাবে। সো 175 ইকুয়াল টু হয়ে যাবে 1835, যেটা কিনা এখানে তোমাদের যে
বি ইউনিটে কতজন উত্তীর্ণ হয় না এগুলো পাইলা, পাশাপাশি এখানে এ ইউনিটের ভিতরে যে অঞ্চলগুলা তোমার কাভার করে নাই এগুলোর উত্তর পেয়েছো। এখন তোমাদেরকে বলা হয়েছে যে কোন ইউনিটে কতজন উত্তীর্ণ হয়নি, অর্থাৎ এই যে আয়তর ভিতরে তোমাদের সার্কেল ছাড়া যে অংশগুলো ডট 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 রয়েছে এটাই তোমাদেরকে বের করতে বলা হয়েছে। যদি তুমি এটা বের করতে যাও তবে অবশ্যই তোমাদের সেটের যে পূরক রয়েছে অর্থাৎ এই নাম্বার অফ টোটাল থেকে তোমরা এখানে যেটা পেয়েছো এটা যদি বাদ দিয়ে দাও তবে কিন্তু তোমরা ওইটা পেয়ে যাবো। সেই ক্ষেত্রে হয়ে যাবে যে উত্তীর্ণ হয়নি অর্থাৎ নাম্বার অফ বি ইউনিয়ন এ তার পূরক সেট, তাহলে হয়ে যাবে নাম্বার অফ এস মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন এ। সো 25 মাইনাস 80 135 ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 665, যেটা কিনা আজকের প্রশ্নের একটা তোমাদের উত্তর। সো অপশন হচ্ছে ডি। থিটা ইকুয়াল টু 1/√2 হয় তবে 3 sin স্কয়ার থিটা এর মান কত? তো দেওয়া আছে tan থিটা, আর আমরা tan থিটা সমান সমান কি জানি? জানি হচ্ছে লম্ব ভাই ভূমি। যদি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি হয় সেই ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি, সেই সমকোণী ত্রিভুজে tan এর মানটা ব্যবহার করতে পারি। এখানে দেওয়া আছে 1/√2, সো tan থিটা হয়ে যাবে লম্ব হচ্ছে এখানে 1 আর ভূমি হচ্ছে তোমাদের √2। যদি লম্ব এবং ভূমির মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি আমরা অতিভুজের মান না জানি, আর অতিভুজের মানটা কিন্তু সহজেই পিথাগোরাস যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমরা অতিভুজের মান কেন বের করতেছি যদি তোমাদের মনে প্রশ্ন আসে তাহলে উত্তর হবে যে সাইনের যে ত্রিকোণমিতিক অনুপাত সেখানে কিন্তু অতিভুজের মানটা প্রয়োজন হতে পারে, সেই জন্যই আমরা অতিভুজের মানটা বের করতেছি। সো এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3, আর এসি ইকুয়াল টু হয়ে যাবে √3। তো এই সমকোণী ত্রিভুজের এসি এর মান হচ্ছে √3। এখন তুমি যদি এই সাইন এর মানটা এখানে ব্যবহার করো তবে কিন্তু উত্তর পেয়ে যাবে। সুতরাং 3 সাইন স্কোয়ার এটা ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু সাইন সমান সমান আমরা জানি লম্ব ভাই অতিভুজ। সো লম্বর মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে √3 তার স্কোয়ার। সো 3 ইন্টু 1/3, এই 3 আর এই 3 কাটা গেলে উত্তর হবে তোমাদের 1। সো এটাই হচ্ছে এই প্রশ্নের তোমাদের উত্তর। সো অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ ক্ষেত্রফল 486 বর্গ ফুট। বাগানটি ঘেরাও করার জন্য প্রতি 3 ফুট অন্তর খুঁটি ব্যবহার করা হলে মোট কতটি খুঁটির প্রয়োজন হবে? তো বাগানের দৈর্ঘ্য প্রস্থের গুণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে বাগানটা হচ্ছে আয়তকার। যদি বাগানটা আয়তকার হয় সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থের মাধ্যমে, যেহেতু এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। কিন্তু বাগানটার দৈর্ঘ্য কিংবা প্রস্থ কতটুক সেটা কিন্তু বলে দেয় নাই, যেহেতু বলে দেয় নাই সেই ক্ষেত্রে আমরা প্রস্থ সমান সমান ধরে নিব এক্স। যদি প্রস্থ এক্স হয় আর এখানে একটা বিষয় বলে দিছে যে দৈর্ঘ্য কিন্তু প্রস্থের 6 গুণ, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাবে তোমাদের 6x। তো আমরা কিন্তু এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি আর এই দৈর্ঘ্য প্রস্থটা ব্যবহার করে এখন ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কি হবে? অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। আমরা ধরেছিলাম যে প্রস্থ x আর দৈর্ঘ্য পেয়েছিলাম 6x, তো সমান সমান আমরা ক্ষেত্রফল পেয়েছি এখান থেকে 6 স্কোয়ার, আর এখানে কিন্তু একটা ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু দুইটাই ক্ষেত্রফল সে অনুযায়ী আমরা প্রশ্ন মতে লিখতে পারি 6x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 486। এখন তুমি যদি এই 6 দ্বারা 486 কে ভাগ করো সেই ক্ষেত্রে হয়ে যাবে 81। তারপর 81 কে যদি তুমি রুট করো সেই ক্ষেত্রে x এর ভ্যালু আসবে তোমাদের 9, যেটা কিনা এই বাগানের প্রস্থ। তো প্রস্থ পেয়েছি আমরা এখানে 9 ফুট, তাহলে অবশ্যই আমরা এখান থেকে দৈর্ঘ্য পাবো 6 ইন্টু 9 সমান সমান হচ্ছে
54 54 হচ্ছে তোমাদের দৈর্ঘ্য। এখন এখানে তোমার কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে বাগানটি ঘেরাও করার জন্য প্রতি 3 ফুট অন্তর অন্তর কুটি ব্যবহার করা হলে মোট কতটি কুটি প্রয়োজন হবে। যদি এটা একটা আয়তাকার বাগান হয়, তবে বাগানটা যদি ঘেরাও করে তবে অবশ্যই এই বাহির দিয়ে হবে না ভিতর দিয়ে হবে? অবশ্যই বাহির দিয়ে হবে। আর আমরা জানি এই বাগানের বাহির দিয়ে কি রয়েছে, বাগানের পরিসীমা রয়েছে। যদি একটি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া থাকে, সেই দৈর্ঘ্য এবং প্রস্থের মানের আলোকে আমরা কিন্তু ওই মানগুলা ব্যবহার করে ওই বাগানটার পরিসীমা পেতে পারি। আর ওই পরিসীমা দেখো যদি বাহির দিয়ে থাকে আর সেই বাহিরের 3 ফুট অন্তর অন্তর যদি একটা কুটি মারা হয়, সেক্ষেত্রে কিন্তু যখন একটা কুটি মারতেছে তখন এক কুটি থেকে আরেক কুটি পর্যন্ত কিছু দূরত্ব কিন্তু ভাগ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে পরিসীমাটা নির্ণয় করব, সেই পরিসীমা নির্ণয় করে আমরা যদি প্রত্যেকটা কুটির সংখ্যা দ্বারা এই মোট পরিসীমাটাকে ভাগ করি, তবে কিন্তু কতগুলো কুটি লাগবে সবটা কিন্তু আমরা পেয়ে যাব। সো পরিসীমা ইকুয়াল টু, আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, সো 2 ইন্টু 54 প্লাস 9, যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 126 ফুট। এটা হচ্ছে পরিসীমা। আর আমি বলেছিলাম যে 3 ফুট অন্তর অন্তর যদি কুটি মারে তবে অবশ্যই কি হবে, এটা মোট পরিসীমাটাকে ভাগ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কুটি সংখ্যাও পাচ্ছি। সো 126 ভাগ 3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 42, যেটাই কিনা আজকের প্রশ্নের একটা উত্তর। অর্থাৎ এই 126 মিটার পরিসীমাবিষ্ট বাগানে 3 ফুট অন্তর অন্তর যদি কুটি মারে তবে তোমাদের এখানে 42টা কুটির প্রয়োজন হবে। তো এই হচ্ছে ফার্স্ট বি ইউনিটের তোমাদের তৃতীয় পর্বের অঙ্কের সমাধান। পরবর্তীতে আরো অনেক পর্ব আসবে, সেই পর্বগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এডুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন তোমরা না বুঝে থাকো তবে কমেন্ট বক্স তো ফাঁকাই রয়েছে, তোমরা এখানে এসে কমেন্ট করে যেতে পারবে।